উখিয়ায় জাতিসংঘ মহাসচিবের ঐতিহাসিক সফরে বিশ্বমঞ্চে নজর কেড়েছে ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু। প্রত্যাবাসনে আশার আলো। কোনো দলীয় সরকার এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান দিতে পারবে না। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। শুধু জরিমানাতেই সীমাবদ্ধ ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম। আইনের ত্রুটিতে ন্যায্য অধিকার বঞ্চিত ভোক্তারা, বলছেন বিশেষজ্ঞরা। ঝালকাঠিতে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা বেশ কিছু সমবায় প্রতিষ্ঠান। নিঃস্ব হাজারো মানুষ, দৃশ্যমান অগ্রগতি নেই তদন্তে। কোটি কোটি টাকা নিয়ে হাওয়াই গেছে। আপনার ফকির এলাকা ফকির এখন গরু বাছুর বিক্রি করে গিয়ে অনেকে রাখছে, সেই টাকাগুলো নিয়ে তারা পালাই গেছে। প্রবাসী আয়ে পিছিয়ে উত্তরের জনপদ রংপুর। রিক্রুটিং এজেন্সি না থাকা আর সরকারি দপ্তরগুলোর নিষ্ক্রিয়তাকে দুষছেন সংশ্লিষ্টরা। যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের দাবি ডোনাল্ড ট্রাম্পের। শিগগিরই চুক্তিতে পৌঁছাবে ইউক্রেন রাশিয়া, আশা তার। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বছরের পর বছর লাখ লাখ রোহিঙ্গার বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য তারা হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরা। তবে শঙ্কা আছে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির। তবুও তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া বিকল্প দেখছে না বিশ্লেষকরা। তারা বলছেন 1 লাখ রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার গোটা পৃথিবীর কাছে অনন্য নজির স্থাপন করেছে। এর মাধ্যমে ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যুটি আবারও বিশ্ব দরবারে আলোচনার টেবিলে চলে আসবে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। এ তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের স্বচ্ছ কোমল পানিতে, কিন্তু ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা তা মেটাবে কে? বয়স যখন 7 থেকে 8 মাস, তখন নির্যাতনের শিকার বাবা মার সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়। জুলুম করবে, গুলি মেরে ফেলবে আমাকে, চাই না। অনেক ইচ্ছা করে ফিরে যেতে আমাদের। এখন আসছি 12 বছর, দেড় সপ্তাহ আসছি। আমার মা বোনের জুলুম গেছে মগবাই। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও কয়েক লাখ বেশি। যখনই প্রত্যাবাসনের আলোচনা ওঠে, তখনই রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব আর ভিটামাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে। নিজের বাড়ি, নিজের আইডেন্টি কার্ড, মানি, নাগরিকত্ব সব দিতে হলে এখানে চলে যাবে। গলার কাটা হয়ে থাকা এই সংকট আরো কতদিন, কত মাস কিংবা কত বছর ধরে বয়ে যেতে হবে মানবিক বাংলাদেশকে। গত 7 মাসে 16টি অস্ত্র মামলায় 23 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসার কথা এখন হরহামেশাই শোনা যায়। ঘটছে মানব পাচারের ঘটনাও। সব মিলিয়ে রোহিঙ্গাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির শঙ্কা নিয়ে বাংলাদেশকে সহ্য করে যেতে হচ্ছে এই বিস্ফোরা। আমাদের জন্য এটা বিরাট একটা বোঝা। 20 লক্ষ মানুষকে আমরা এখানে রাখছি, আমরা রাখতে বাধ্য হয়েছি হয়তোবা, বা আমরা উদারতা দেখেও তাদেরকে গ্রহণ করেছি সত্য, কিন্তু তাদের পরিচর্যা করার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা যদ্দূর পারি তা করতেছি, কিন্তু এই যে ইস্যুটাই হারিয়ে গেছিল, দলীয় সরকারগুলো এই ইস্যুটাকে আসলে, এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান কোনো দলীয় সরকারের নাই। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর এখন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদেরকে ফেরত পাঠানোর জন্য জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা জিয়াউর রহমানের একটা প্রথম কীর্তি বলতে পারেন। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। তারা চেষ্টা করলে চীনকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউরোপিয়ান ইউনিয়নকে অনেকটা নৈতিকভাবে বাধ্য করতে পারবে
যাতে করে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা ব্যবস্থা তারা করে। তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 1 লাখ রোহিঙ্গাকে জড়ো করে ঐতিহাসিক যে ইফতার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত। 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য সেটা আবার হয়তো আরো বাড়বে। 1 লক্ষ লোক নিয়ে ইফতার করার ঘটনা যে খুব বেশি আছে দুনিয়াতে তা নয়। তাছাড়া 1 লক্ষ শরণার্থীকে নিয়ে ইফতার করার ঘটনা মনে হয় বিরল। কাজে উনি পারবেন ইচ্ছা করলেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। এটা আমার দৃঢ় বিশ্বাস, খুব লম্বা সময় লাগবে না। এদিকে প্রত্যাবাসনের ইস্যু ছাড়াও আরেকটি বড় সংকট এখন রোহিঙ্গাদের খাদ্য বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন তার বাস্তবায়নই আপাতত জরুরি। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আবারও বিশ্ব মানচিত্রে নতুন করে আলোচনার জায়গা করে নিল ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের জন্য গলার কাটা রোহিঙ্গা সংকট সমাধান হবে, রোহিঙ্গারা মর্যাদার সাথে ফেরত যাবেন তাদের নিজ দেশে, সেটি কতটা আলোর মুখ দেখবে তা হয়তো সময় বলে দিবে। তবে আপাতত রোহিঙ্গাদের প্রত্যাশা জাতিসংঘ যাতে তাদের খাদ্য বাজেটে কোনো ধরনের কাটছাঁট না করে, অন্তত পক্ষে মৌলিক চাহিদা পূরণের জন্য তারা যাতে কোনো ধরনের অপরাধ প্রবণতার দিকে জড়িয়ে না পড়ে। অ্যান্তনিও গুতেরেস সদর দপ্তরে ফেরত গিয়ে তাদের এই মানবিক আবেদনগুলো ইতিবাচকভাবে তুলে ধরবেন জাতিসংঘ ফোরামে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোণায় প্রত্যেক মা বোন কন্যার নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দ্রুত ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন করতে হবে। শুক্রবার ফেসবুকে এক পোস্টে তারেক রহমান বলেন, ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু সকলকে হতবাক, লজ্জা এবং দুঃখে ফেলেছে। সারা দেশের ছোট শিশু এবং নারীদের কখনোই সহিংসতা, আক্রমণ এবং হয়রানির মুখোমুখি হওয়া উচিত নয়। ন্যায় বিচারের জন্য এই ধরনের ভয়াবহ অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান পোস্টে। এসব ঘটনায় চিকিৎসা সহায়তা এবং আইনি সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে 2টি সেল গঠন করা হয়েছে বলেও জানান তারেক রহমান। গেল 15 বছরে বাজার তদারকি করে প্রায় 140 কোটি টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। তাতে ভোক্তা অধিকার আদায়ের সূচকে উন্নতি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আইনের ত্রুটিতেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। এদিকে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের দাবি অধিকার প্রতিষ্ঠায় স্বতন্ত্র প্রতিষ্ঠান বা পৃথক মন্ত্রণালয়ের। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আরও জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। মানুষকে হয়রানি করা, মানুষকে কিভাবে নিজের স্বার্থবান হওয়া যায়, এইটাই হলো এই দেশের লোকের কাজ, ব্যবসায়ীদের। আমার লাগে মনে করেন 100 লিটার, আমার কোম্পানি দিতেছে 20 লিটার, এই জন্য আমি কাস্টমারের সাইডের মধ্যে দিতে পারতেছি না। এখন ওই জন্য কাস্টমারের অনেক সময় ক্ষোভ থাকে আমাদের উপরে। এই বক্তব্যই জানান দেয় ব্যবসায়ের প্রতি ভোক্তার দৃষ্টিভঙ্গি কেমন। 50 টাকা, কিছুক্ষণ পর হয়তো 60 টাকা, কিছুক্ষণ পর 70 টাকা। সেই বাড়তি যে পয়সাটা, এই পয়সাটা আমাকে কে দেবে? এখানে ভোক্তা আইসা কোনো কমপ্লেন পাওয়ার মতন আমাদের এখানে কোনো জিনিস নাই। কিছু কিছু জায়গায় কিছু অনিয়ম হচ্ছে, এটা বোঝা যায়। ভোক্তা ব্যবসায়ীর পাল্টাপাল্টি অভিযোগের গন্তব্য কোথায় তার বেশ কটির উত্তর মেলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানের কাজের ওপর। দেশে ভোক্তার অধিকার সংরক্ষণে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান কাজ করলেও মূল দায়িত্ব ভোক্তা অধিকারের উপরেই। এই প্রতিষ্ঠান ভোক্তা আইন 2009 অনুযায়ী বাজার তদারকি, ভোক্তার অধিকার সংরক্ষণ, অপরাধের বিচার ও অভিযোগ নিষ্পত্তি করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এরপরও ভোক্তা ন্যায্য অধিকার হারাচ্ছেন কেন? সমাজে আসলে ভোক্তারা তাদের অধিকার বঞ্চিতই আছে এবং নাগরিকেরা আছে বিধায় ভোক্তারাও তার একই একটা অস্তিত্ব হিসাবে তারাও বঞ্চিত আছে। কিছু ত্রুটি আছে, এটা অস্বীকার করা যাবে না।
আমরা যেটা নেই প্রশাসনিক ব্যবস্থা, এটা মোবাইল কোর্ট বলার সুযোগ নেই। আমরা কোর্ট করবে বিচারক, আমরা কেউ বিচারক নই। আইনে ই কমার্স, স্বাস্থ্যসেবা, টেলিকম, বাড়ি ভাড়া সহ সরকারি সেবা প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে উল্লেখ নাই, অথচ ই কমার্স ও সেবা খাতের অভিযোগই শীর্ষে রয়েছে। একই সঙ্গে আইন প্রয়োগে রয়েছে দ্বৈতনীতি। বিদ্যমান আইনে অপরাধীর সর্বোচ্চ সাজা 3 বছর কারাদণ্ড সহ 2 লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। তবে এত কিছু থাকলেও মামলা করার এখতিয়ার নাই অধিদপ্তরের। আবার এ বিষয়ে আদালতে মামলা করতে লাগবে ভোক্তা মহাপরিচালকের সুপারিশ। এখানে বা আইনে যেটা বলা আছে যে রেস জুডিকাটা, দ্বৈত বিচারে বাধা। এক অর্থে আবার আমারটা বিচার নয়, ওনারটা বিচার, সে দ্বৈত হয় না। কিন্তু পাবলিক তো ঠিকই 2বার সে সাজার সম্মুখীন হচ্ছে। আইনের আশ্রয় লাভের অধিকার সকলের। এখানে আবার বলে দেওয়া আছে আমাদের কাছে না এসে কেউ আদালতে বিচার চাইতে পারবেন না। আইনের ফাঁকফোকরে বন্দী ভোক্তার অধিকার, বলছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান। যারা ভোক্তার এই অধিকারগুলো নিয়ে কাজ করে, যে মানে সরকারি প্রতিষ্ঠানগুলো, এদেরকে স্বতন্ত্র একটা প্ল্যাটফর্মে একটা আলাদা মিনিস্ট্রি হইতে পারে যদি বড় করে চিন্তা করা হয়। নিতান্ত যদি মিনিস্ট্রি না হয় তাহলে এটা স্বতন্ত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কমিশন হওয়া দরকার, যেমন দুদক। বিগত কয়েক বছরের ভোক্তা অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় নিয়মিতই বাড়ছে অভিযোগ, যা নিষ্পত্তিতে বাড়তি সময় লাগছে। সাথে রয়েছে জনবল সংকট। তবে এর মাঝে ভোক্তা আইন প্রতিষ্ঠার পর গেল 15 বছরে বাজার তদারকিতে জরিমানা আদায় হয়েছে প্রায় 140 কোটি টাকা। আর বাজারে অভিযানের সংখ্যা ও অভিযোগের পরিমাণ ছাড়িয়েছে কয়েক লাখ। দেশের অনেক ভোক্তাই এখন অভিযোগ জানাতে পারেন না নানাবিধ কারণে। অভিযোগ করতে একদিকে যেমন লাগে কাগজপত্র, অন্যদিকে সেটা প্রমাণ করতে লাগে প্রমাণাদিও। স্বাভাবিকভাবেই ভোক্তা যখন কোনো পণ্য কেনেন তখন তিনি নিশ্চয়ই প্রতারিত হওয়ার জন্য আগাম প্রস্তুতি রাখেন না, ফলে কাগজ সংরক্ষণ করে থাকেন না। অন্যদিকে দেশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বিক্রয় শেষে বিক্রয় রসিদ দেওয়ার যে কথা রয়েছে সেটিও ঠিকমতো দেন না। দেশের যে ভোক্তা আইন রয়েছে সেই আইন দিয়েও ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করার জন্য পর্যাপ্ত নয় বলে বলছেন আইন বিশেষজ্ঞরা। এসব ত্রিমুখী দান্দিকতায় ভোক্তা তার অধিকার খোয়াচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্নই থেকে যায়। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। ঝালকাঠিতে অসাধু সমবায় সমিতির খপ্পরে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। গত 1 বছরে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কিছু সমবায় প্রতিষ্ঠান। লোপাটের সঙ্গে জড়িতদের খোঁজ করলেও মিলছে না হদিস। গ্রাহকদের টাকা ফেরত দিতে তদন্ত কমিটি গঠন করা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ঝালকাঠি থেকে আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন। এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম পেয়ারা চাষ ও কৃষিকাজ। এসব খেটে খাওয়া মানুষের সরলতার সুযোগ নিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি। এদের উদ্দেশ্য সহজে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে মানুষের পরিশ্রমের টাকা হাতিয়ে নেওয়া। কীর্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের শেকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সুমন মজুমদার সদস্যদের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ করে এখন লাপাত্তা। কিছুদিন আগেও ভাঙা টিনের ঘরে বসবাস করা সুমন মজুমদার লাখ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন বিশাল ভবন। এছাড়া সমিতির শেয়ার হোল্ডারদের নামে 7 বিঘা জমি ও ডুমুরিয়া বাজারে সমিতির কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এই সমিতি 5 বছরে দ্বিগুণ লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 5 শতাধিক গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে। আত্মসাৎ করবে এটাই তাদের চিন্তাধারা ছিল, জনকল্যাণের জন্য তারা কিছু করে নাই। আমার এই কাজ করিয়ে 2 লক্ষ টাকা জমা করলাম, দেব বলতে বলতে পরবর্তীতে একদিন দেখা গেছে যে হাওয়া হইয়া চলে গেছে। যে ব্যক্তি 500 টাকার বাজার কোন গিয়ে ঠিক মতো খাইতে পারতে না, হে একটা 2তলা বিল্ডিং করে ফেলাইছে। শিকড় সমবায় সমিতির মতো প্রতারণার ফাঁদে পড়ে শুধুমাত্র কীর্তিপাশা ইউনিয়নেই নিঃস্ব হয়েছেন কয়েক হাজার গ্রাহক। সঞ্চয়কারীদের শ্রম ও ঘামের সঞ্চিত প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নেয়া এসব সমিতির অফিসে এখন ঝুলছে তালা। এতে দিশেহারা সঞ্চয়কারীরা। কোটি কোটি টাকা নিয়ে হাওয়াই গেছে। আমরা ফকির, এলাকা ফকির। এখন টাকা তো রাখছি যে 5 বছরে ডাবল দেবে। গরু বাছুর বিক্রি করে গিয়ে অনেকে রাখছে, সেই টাকাগুলো নিয়ে তারা পালাই গেছে, অনেকেই পাইতেছে না, অনেক মানুষ এখন পথে বয়ে গেছে। এদিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বেশ কয়েকটি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ছাড়া এ তদন্ত কমিটির নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। ইতিমধ্যে অনেকগুলো সমিতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি
কিছু সমিতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। কিছু অসাধু সমবায় তারা টাকা পয়সা নয়ছয় করছে, এটা নিয়ে আমরা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন করার জন্য লোক নিয়োগ করছি। ঝালকাঠি জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 491টি। এর মধ্যে 14টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বাস্তবে ঝুঁকিপূর্ণ এসব সমিতির সংখ্যা আরও বেশি। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। প্রবাসী আয়ে ভর করে যেখানে আমূল বদলে গেছে দেশের দক্ষিণ জনপদের অনেক জেলা, সেখানে রংপুরে তরুণদের কাছে তা এখনও অধুরা। গেল 1.5 দশকে বিদেশে কোটি মানুষের কর্মসংস্থান হলেও রংপুর থেকে সংখ্যা এখনও 40,000-এর নিচে। বিভাগে রিক্রুটিং এজেন্সি না থাকা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, শ্রমবাজার সম্পর্কে ধারণা না থাকা সহ এ খাতের সরকারি দপ্তরগুলোর নিষ্ক্রিয়তা উত্তর জনপদকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। মোকাররম হোসাইনের প্রতিবেদন। উত্তর জনপদের সঙ্গে মঙ্গা, অভাব আর দারিদ্রতার সম্পর্ক যেন নিয়তির অনিবার্য বাস্তবতা। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেত, কৃষি নির্ভর অর্থনীতির যে চিত্রই তুলে ধরুক না কেন, বেকারত্ব আর অদক্ষতাও এখানকার করুণ বাস্তবতা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরের 8 জেলা নিয়ে গঠিত 16,374 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর বিভাগে প্রায় 1.25 কোটি মানুষের বাস। কাগজে কলমে শিক্ষিতের হার 70% বলা হলেও বড় পরিসরে কর্মসংস্থান বলতে কেবল নীলফামারীর সৈয়দপুরে উত্তরা পিজেড, যেটি এখানকার অর্থনীতির পুষ্টি যোগাতে কাজ করছে আলাদিনের প্রদীপের মতো। কিন্তু বিভাগের বাকি জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের আয়ের অবস্থা বেশ নাজুক। এই অঞ্চলে ইতিমধ্যেই শস্য বিপ্লব ঘটলেও তা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ফারাক মেটাতে পারেনি। এমনকি দক্ষিণের মানুষের তুলনায় এখানকার মানুষের জীবনযাত্রার মানেও রয়েছে বিস্তর পার্থক্য। আর এই বৈষম্যের নেপথ্যে রয়েছে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার। বিদেশে যাব, এটা যে যাওয়ার মতো একটা অফিস আছে, বা যাবো এখানে সাজেশন নিব যে এই দেশে যাব বা এই কাজ করব, এগুলো আমরা জানিই না। না জানলে কিভাবে আমরা জয়েন করতে পারি? পরিসংখ্যান বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 16 বছরে রংপুর জেলা থেকে কাজ নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন 33,104 জন। অথচ একই সময় সারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে 95,62,716 জন। সেই হিসেবে রংপুর থেকে জনশক্তি রপ্তানির হার মাত্র 0.34%। আমরা যে বিদেশে যাব, এখানে আমাদের এই লাভবানগুলো হবে বা কীভাবে না সহজ উপায়ে যাইতে পারি, এর ক্যাম্পেইন খুব কম দেখি। বিদেশে যাওয়ার যে মানে একটা সরকারিভাবে ব্যবস্থা আছে, তারা ক্যাম্পেইন করে চাইলে কিন্তু এটা প্রচার করতে পারে। তাহলে দেখা যাবে যে এই অঞ্চলে মানুষের ভিতরে হচ্ছে বিদেশে যাওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে। অথচ গেল এক যুগে কেবল কুমিল্লা জেলা থেকে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় 10 লাখ। বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহারের কারণে শিল্পায়ন কিংবা বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রেই পিছিয়ে রংপুর অঞ্চল। স্বল্প মূল্যে স্থানীয়ভাবে বিক্রি করা শ্রমের মাধ্যমে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে পারছেন না এই অঞ্চলের মানুষ, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আয় কম হওয়াতে তাদের স্বাভাবিকভাবে তাদের সঞ্চয় কম। এই সঞ্চয় কম হওয়ার কারণে বিদেশে যাওয়ার যে প্রবণতা, এখানে যে একটা বিপুল অর্থের পরিমাণ তাদের দরকার হয়, এটা হচ্ছে তারা জোগাড় করতে পারে না। আর যে অর্থটা দিয়ে তাদেরকে বাইরে যেতে হয়, এটার পরিমাণটা মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য বিভিন্ন এজেন্সি পার হয়ে তারপর ঢাকায় গিয়ে তাদেরকে ওই এজেন্সির দ্বারস্থ হতে গিয়ে তারা যেই টাকায় বিদেশে যাওয়ার কথা তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে তারা বাইরে যেতে হয়। এদিকে গেল বছরের নভেম্বর পর্যন্ত সারা দেশ থেকে 9,06,355 জন কর্মসূত্রে বিভিন্ন দেশে পাড়ি জমালেও রংপুর বিভাগের 8 জেলা থেকে এই সংখ্যা মাত্র 21,670 জন। গেল বছর দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে 5,108 জনের, যেটি রংপুর বিভাগের সর্বোচ্চ। আর 4,321 জন গিয়েছে রংপুর জেলা থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ঠাকুরগাঁও থেকে 2,589, নীলফামারী থেকে 2,254, লালমনিরহাট থেকে 1,650 আর পঞ্চগড় থেকে এ সংখ্যা মাত্র 1,445 জন। এছাড়া শস্য ভাণ্ডার দিনাজপুর থেকে প্রবাসী কর্মীর সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে 4,303 জনে। উত্তর জনপদে বিপুল পরিমাণে কর্মঠ জনশক্তি থাকলেও
কর্মসংস্থানের অভাবে তাদের শ্রমের সঠিক ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে নিম্ন আয়ের মানুষরা বের হতে পারছে না দারিদ্র্যের দুষ্টচক্র থেকে। অথচ এই জনশক্তিকে বিদেশে রপ্তানি করে আয় করা যেত বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা, কিন্তু উত্তর জনপদে কোনো রিক্রুটিং এজেন্সি না থাকা কিংবা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সেদিকেও সুদৃষ্টি দেয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধান কিংবা বেকারত্বের বোঝা কমাতে সবার আগে উদ্যোগী হতে হবে এই রাষ্ট্রকেই। নিডটাকে অ্যাসেস করে প্রপারলি যেই লোকগুলো যেতে চায় তারা যাতে মানে মাঝখানে দালালের দৌরাত্ম্য থেকে বের হয়ে সরাসরি কোনোভাবে যদি যেতে পারে, তাহলে হয়তো এই জায়গাগুলো থেকে অনেকেই যেতে আগ্রহী হবে। এই অবস্থায় নতুন শ্রমবাজার সৃষ্টি কিংবা বিদ্যমান বাজারে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর বিভাগ থেকে বৈদেশিক কর্মসংস্থানের হার না বাড়ানো গেলে বেকারত্ব আর দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আরও যে বহু পথ পাড়ি দিতে হবে একথা বলাই যায়। অবশ্য এজন্য বিপুল অর্থ খরচ করে রংপুরের 2 উপজেলায় 2টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলেও সে তুলনায় মিলছে না উপকার। বিগত সরকারের গাফিলতিতে এসব প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে অবকাঠামো সর্বস্ব প্রতিষ্ঠানে। মোকাররম হোসাইন, এখন রংপুর। বিরতির পর ফিরছে, সঙ্গেই থাকুন। স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। মাগুরায় শিশু আসিয়ার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। বাপি, জানাবেন জামায়াতের আমির আসিয়ার পরিবারের সাথে দেখা করেছেন কিনা, আর কি কর্মসূচি রয়েছে সেখানে? ধন্যবাদ উজ্জ্বল। আপনি যেমনটি বলছিলেন, মাগুরার যে আলোচিত শিশু আসিয়ার কিন্তু মৃত্যু এবং দাফনের 2 দিন পর জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু মাগুরাতে তার গ্রামের বাড়ি যে সোনাই কুণ্ডি যে কবরস্থানে, এই কবরস্থানে কিন্তু এসেছেন এবং কবর জিয়ারত করেছেন। তিনি এখান থেকে কিন্তু আসিয়ার উদ্দেশ্যে যে সোনাইকুণ্ডি প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে কিন্তু দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে যোগ দিয়েছেন এবং ওখান থেকে তিনি তার পরিবারের কাছে যাবে এবং পরিবারকে সমবেদনা জানাবে। এটি জামাতের আমিরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যে আপনাকে জানাই যে মাগুরার যে শিশু আসিয়া কিন্তু গত যে 6 তারিখে তার বোনের বাড়ি বেড়াতে যে কিন্তু সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, তারপর তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে, তারপর সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং শেষ পরবর্তী 13 তারিখে তাকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে সেখানে চিকিৎসারত অবস্থায় সে কিন্তু মৃত্যুবরণ করে। তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু এদিকে মাগুরায় বিভিন্ন রাস্তাঘাট এবং যে মাগুরা আদালত চত্বরে কিন্তু মাগুরাবাসী কিন্তু এই শিশু ধর্ষণকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে কিন্তু ঘটনা 2 দিন পর কিন্তু পুলিশ 4 জনকে কিন্তু আটক করেছে এবং তাদের কিন্তু আদালতের মাধ্যমে তাদের যে 3 মাসের জন্য মধ্যে তাদের যে বিচারিক রায় শেষ করার কথা বলা হয়েছিল। এর পর থেকেই কিন্তু মাগুরাতে এবং সারা দেশে আরও কিন্তু বিক্ষোভ মিছিল এবং এগুলো চলতে থাকে এবং এইভাবে কিন্তু মাগুরা উত্তাল হয়ে উঠছে। তো আমাদের যে আজ কিন্তু ডক্টর যে শফিকুর রহমান তিনি এসেছেন এবং এই দোয়া মাহফিলের পরেই কিন্তু তিনি তার পরিবারের কাছে যাবেন এবং সমবেদনা জানাবেন এবং দোষীরা যাতে শাস্তি পায় এ বিষয়ে তিনি সরকারের কাছে কিন্তু তিনি সরকারের কাছে দাবি রাখবেন। তো এই ছিল মাগুরা যে কবর স্থান থেকে সর্বশেষ। বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন মাগুরা থেকে। নীলফামারীর সৈয়দপুরে দেশি ফলের দাম হাতের নাগালে থাকলেও বিদেশি সব ধরনের ফলের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন এই মুহূর্তে বাজারে বিদেশি কোন কোন ফলের চাহিদা বেশি আর দাম কেমন?
উজ্জ্বল, এই মুহূর্তে বাজারে যে বিদেশি ফলগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কমলা, মালটা, আপেল, আঙ্গুর এবং সর্বোপরি যেহেতু রমজান মাস চলছে খেজুর। এবং এই খেজুর বাদে বাকি যে অন্য যে বিদেশি ফলগুলোর নাম আমি বললাম, যেমন মালটা বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, ডালিম বিক্রি হচ্ছে 380 টাকা কেজি থেকে 400 টাকা কেজি পর্যন্ত, আঙ্গুর বিক্রি হচ্ছে 400 টাকা কেজি পর্যন্ত, আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত, কমলা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি পর্যন্ত। এবং এই সময় সবথেকে বেশি চাহিদাটা আসলে খেজুরের যেহেতু থাকে, রমজান মাস চলছে, খেজুরের দাম একটু কম অন্যান্য বছরের তুলনায়, এটা বলছেন আমাদেরকে বিক্রেতারা। যেমন সবথেকে কম দামি খেজুরটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি এবং সবচেয়ে দামি খেজুরটি বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 1000 টাকা কেজি পর্যন্ত। এটি হচ্ছে প্রকারভেদে, খেজুরের অনেকগুলো ভাগ আছে আপনি নিশ্চয়ই জানেন, সেই ভাগ অনুযায়ী আসলে এই দামগুলো নির্ধারণ হয়ে থাকে এবং সেগুলোই বিক্রি হচ্ছে এরকম দামে আর কি। আর এর মধ্যে যে দেশি ফলগুলো আছে বাজারে, সেই দেশি ফলের মধ্যে আছে তরমুজ, পেয়ারা, বড়ই বা কুল, আনারস, এই 4টি ফলের আধিক্য আমরা বেশি দেখছি। এবং এই তরমুজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পেয়ারা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, বড়ই বা কুল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আনারস বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি অভিযোগ যেটি ক্রেতাদের কাছ থেকে আমরা পাচ্ছি সেটি হলো কলার দাম। কলা যেটি সুস্বাদু বা মালভোগ কলা, সেটি প্রতি হালি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, কিছু কিছু ক্ষেত্রে একটু বড় সাইজের কলাগুলো হলো 50 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। তো ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করেন মাঝে মাঝে যে সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনা যায়, কলার দাম কখনোই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া যে চিনি চাম্পা কলা, সেটিও বিক্রি হচ্ছে আকার ভেদে 25 থেকে 30 টাকা পর্যন্ত হালিতে। সুতরাং এই ইফতারিতে যারা রোজদার আছেন তাদের পছন্দের খাবারের তালিকায় কলা রাখেন, অনেকে সেহরিতে কলা খান। সুতরাং কলা একটি খুবই প্রয়োজনীয় খাদ্য উপকরণ বা ইফতারি উপকরণ হয়ে যায়। তো সেটির দাম যেন একটু নাগালের মধ্যে আসি, সেই দাবিটি জানিয়েছেন আমাদেরকে বেশ কয়েকজন ক্রেতা। আর অন্যান্য যেসব ফল আছে দেশি ফলের, যদিও ব্যবসায়ীরা বলছেন যে দেশি ফলের একটু সরবরাহ কম আছে, কিন্তু এখন পর্যন্ত যে দাম আছে তাতে করে আসলে সেই যে স্বস্তির বিষয়টি সেটি এখনও পর্যন্ত রয়ে গেছে বাজারে। আর বিদেশি ফলের দাম ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ ঘাটতির পাশাপাশি বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স যেগুলো যুক্ত আছে, সেগুলো যতদিন না প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্তই বিদেশি ফলের দামগুলো কমে আসবে না। তো সব মিলিয়ে বলা যায় যে দেশি ফল আরও কিছুদিন পরে আরও বেশি দেশি ফল আসবে, তখন আরও একটু দাম কমে যাবে। তো উজ্জ্বল, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে ফলের বাজারের সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে ফলের বাজারের খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের তাঁতশিল্পীরা। মণিপুরী নারীদের তাঁতে বোনা শাড়ি, চাদর, গামছা, ওড়নাসহ নানা পণ্যের চাহিদা রয়েছে বাজারে। দেশ ছাড়িয়ে এসব পণ্য যাচ্ছে বিদেশেও। তবে তাঁতিদের অভিযোগ, সুতার দাম বাড়লেও সে অনুপাতে বাড়েনি কাপড়ের দাম। পুঁজি ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই শিল্পের সমৃদ্ধি ঘটবে বলে প্রত্যাশা তাদের। বিস্তারিত এম এ হামিদের প্রতিবেদনে। ঈদ সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী, মুসলিম মণিপুরী ও বাঙালি তাঁতশিল্পী নারীদের মধ্যে বেড়েছে ব্যস্ততা। উপজেলার আদমপুর, আলীনগর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে বেশিরভাগ মণিপুরীদের বাস। প্রথমে নিজেদের জন্য তাঁতে কাপড় বুনলেও এখন অনেকটা বাণিজ্যিকভাবেই চলছে তাঁতের কাজ। আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের তাঁতশিল্পী জুবেদা আক্তার শত কষ্টের মধ্যেও তাঁতের কাপড় বুনে চালান সংসার। ঈদ সামনে রেখে বেড়েছে তার ব্যস্ততা। তবে সরকারি সহযোগিতা না পাওয়ায় মহাজনের কাছ থেকে আগাম দাদন নিয়ে পড়েছেন সমস্যায়। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জুবেদার মতো অন্যান্যরাও। প্রান্তিক পর্যায়ের তাঁত শিল্পীদের ঋণ সহায়তার দাবি জানান তারা। আমরা ছোট ছোট এনজিও থেকে যে লোনটা নিতেছি, সেরকম যদি এখান থেকে না নিয়ে যদি আমরা বড় বড় সরকারিভাবে যদি আমাদের সহযোগিতা সরকারে যদি করতো, আমরা যদি সেই সহযোগিতা পাইতাম, তাহলে আমাদের সেই পরিশ্রমের ফলটা আমরা ভালোভাবে পাইতাম। সেই ফলটা আমরা ভালোভাবে পাইতেছি। সুতাতে যদি একটু দাম কম থাকে তাহলে আমাদেরও চাহিদা, মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো আর কি। আমরা নিজের মতন করে মানে কাঠগুলা তৈরি করতাম, মানে সুতা কিনতাম, তারপরে আস্তে আস্তে করে আমরা আর কি এই কাপড়গুলো এখন তৈরি করে বিক্রি করে কোনো সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা।
কালের আবর্তে মণিপুরীদের কাছ থেকে বাঙালিদের মধ্যে ছড়িয়ে পড়ছে মণিপুরী তাঁতের কাজ। এতে করে নষ্ট হচ্ছে মণিপুরী তাঁতের মান। এদিকে তাঁতিদের অভিযোগ, সুতার দাম বাড়লেও বাড়েনি কাপড়ের দাম। টুরিস্টরা আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে, কিন্তু সুতার দাম বাড়াতে এবং কম্পিটিশন মার্কেট ধরাতে লাভের অংশটা কম। হ্যান্ডিক্রাফট হাতের তৈরি গুণগত মান 100% ভালো, 100 বেশি ভালো। পুঁজির অভাবে অধিকাংশ তাঁতি বিকল অবস্থায় পড়ে আছে। অনেকেই তাঁতের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যুক্ত হচ্ছেন। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে মূলধন, কাঁচামাল ও বাজারজাতের পরিকল্পিত ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবছর ঈদে শত কোটি টাকার মণিপুরী তাঁতের শাড়ি ও পণ্য বিক্রি হবে বলে জানান তাঁত শিল্পীরা। তাদের বিক্রি বৃদ্ধি প্লাস এটা প্রচারণার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা অনলাইন এবং অফলাইনে যাতে তাদের প্রচারণাটা সঠিকভাবে হয় এই বিষয়ে তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি। এখন মৌলভীবাজার। এখন বাণিজ্য নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। মিরপুর 60 ফিটের রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনার দোকানের ভিতরে, আপনার পোডিয়ামের ভিতরে আপনি ব্যবসাটা করবেন, এর বাইরে গিয়ে ব্যবসা করলে জনদুর্ভোগ তৈরি করা, আপনার আরেকজনের অধিকার নষ্ট করা আপনার কাজ না। এবং সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে আরেকজনের জনগণের অধিকারকে সুরক্ষা করা। সুতরাং আমরা অনেক কঠোর হব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যতটুকু স্পেস আপনার আছে সেই স্পেসে আপনি আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটি পরিচালনা করুন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা পাইলটিং শুরু করেছি, আমরা এখানে শুরু করছি, আমরা মিরপুর 10 থেকে 1 সেটা আমরা শুরু করব। আরও কিছু কিছু জায়গা আমরা সিলেক্ট করছি, যেহেতু আমাদের লোকবল কম, আমরা এগুলো দিয়ে শুরু করব। পুলিশকে ইনভলভ করাবো, পুলিশকে আমরা কম পাচ্ছি, বাট এখন আমরা গ্র্যাজুয়ালি এই রোজায় দেখবেন যে ট্রাফিক জ্যাম অনেক কমে গিয়েছে, কারণ ডিএমপি অনেক বেশি অ্যাক্টিভ আমরা দেখেছি। সুতরাং ডিএমপিকে আমরা ইনভলভ করব এবং রোজার পরে প্রতিটি জেলায়, মানে প্রতিটি ওয়ার্ডের যে অফিস সেগুলো অ্যাক্টিভেটেড হবে। ওয়ার্ডের অফিস অ্যাক্টিভেটেড হলে আমরা স্থানীয় কমিউনিটিকে কিন্তু আমরা ইনভলভ করতে পারবো, ওয়ার্ড অফিসগুলোকে আমরা অ্যাক্টিভ করতে চেষ্টা করব। তখন এটা আমাদের জন্য আরো সহজ হবে, তখন আমরা পুরো ঢাকা আমাদের যতটুকু জুরিসডিকশন আছে সেখানেও আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। একটু বলতে চাই, আপনি দুটো রাস্তার কথা বললেন, মিরপুর ডিএইচএস এবং 60 ফিটের রাস্তাটা। আমরা যদি দেখি যে 5 আগস্টের পরে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 60 থেকে 75 রাস্তা সংস্কারের নামে কেটে ফেলে রাখা হয়েছে, পরবর্তীতে তারা কাজ করেনি। সামনে বর্ষা মৌসুম আসতেছে, এই রাস্তার কাজগুলো যদি আপনারা দ্রুত না করেন, পহেলা বৈশাখের আগে আমাদের ঢাকার অলি গলিতে যতটুকু পরিমাণ কাটা হয়েছে, পটহোল আছে, এগুলো সবগুলো রিপেয়ার করে দেওয়া হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন জোন 2-তে রিপেয়ার শেষ হয়ে গিয়েছে, জোন 5 এটি, জোন 4-এ কাজ চলছে, জোন 5-এ আমরা কিছু রিসাপোর্ট করছি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে, এবং আমরা আশা করি এটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এবং অন্যান্য জোনগুলোতেও কিন্তু পটহোল এবং এই রোড কাটিং এবং এই পিচ ঢালাই যতটুকু সমস্যা ছিল সেটা সমাধান করা শুরু হয়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের এগুলো শর্টেজ ছিল, আমরা দ্রুততরের সাথে আমাদের যে পুরো টিম আছে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, তারা খুব দ্রুত এই পারচেসটি করে ফেলেছেন। এই যে পিচ এবং হচ্ছে এই যে পাথর যেগুলো আছে এগুলো পারচেস করা শেষ হয়ে গিয়েছে, এখন আর বসে থাকার সময় নাই। আমরা এটা সারা রাত আপনারা যদি ঢাকায় যান, ঢাকার রাস্তায় যদি রাতের বেলা ঘুরেন, আপনারা দেখবেন যে আমাদের কর্মীরা কিন্তু এই কাজটি করছেন। কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মুক্তি দিতে ট্রাম্পের আবেদনের পর আত্মসমর্পণের শর্ত জুড়ে দিয়েছেন পুতিন। যুদ্ধে বন্ধে পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রক্তক্ষয়ী এই যুদ্ধ অবসানে ভালো সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছে ইউক্রেনও। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলে আরও একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সোনি। যুদ্ধবন্দী বিনিময়, বেসামরিক বন্দীদের মুক্তি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে দেওয়ার শর্তে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। অন্যদিকে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হলেও জুড়ে দেয় কিছু শর্ত। কুরস্ক অঞ্চলের দখলদারিত্ব, নতুন ইউক্রেনীয় সেনা মোতায়েন না করা, যুদ্ধবিরতি তদারকি সহ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ফোনে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো একটি সুযোগ তৈরি হয়েছে। শিগগিরই রাশিয়া ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছাবে বলেও আশাবাদী তিনি। Ukrainian soldiers, but hopefully nothing will happen with that. I've asked them not to let anything happen, and I hope that nothing happens. But I feel that Russia is going to make a deal with us, I hope. ফোনালাপে ট্রাম্প কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের মুক্ত করার আবেদন জানান। জবাবে পুতিন স্পষ্ট জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে ইউক্রেন আত্মসমর্পণ করলেই তিনি সেনাদের রেহাই দেবেন। সংকট সমাধানে ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানালেও বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে বলেও মন্তব্য করেন পুতিন। Что в случае сложения оружия и сдачи в плен им будет гарантирована жизнь и достойное обращение в соответствии с нормами международного права и законами Российской Федерации. প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত জানাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়েছে। আর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধের সমাপ্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই। Еммануель, як і завжди, чітко знає всі деталі, пропонує хороші ідеї. Ми проаналізували стан дипломатії на сьогодні, можливості, які є. এদিকে ইউক্রেনের দখলে থাকা কুর্স্ক অঞ্চলের আরেকটি বসতি পুনরুদ্ধারের দাবি করেছে রুশ বাহিনী। এ নিয়ে ২৮টি বসতি রাশিয়ার দখলে এলো। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়ার ২২টি আক্রমণ তারা প্রতিহত করেছে। তাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। তানভীর জনি, এখন বিশ্ব। নামাজ চলাকালীন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে বিস্ফোরণে 2 শিশুসহ আহত হয়েছেন অন্তত 4 জন। জমিয়াত উলামা ইসলাম ফজল নামে রাজনৈতিক দলের নেতা আবদুল্লাহ নাদিমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্ফোরণের পর মসজিদের ভেতরে ধ্বংসাবশেষের ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকা দেখা যায়। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সম্প্রতি আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাণিজ্য। মাশরাফি থেকে সাকিব, ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তি বনে গিয়ে বিতর্কিত হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না উঠতি বয়সী ক্রিকেটাররা। তারা বলছেন, যাদেরকে আদর্শ মেনে ক্রিকেটে হাতেখড়ি, তাদের এমন পরিস্থিতি মেনে নেয়ার মতো নয়। ভবিষ্যতে ক্রিকেটারদেরকে এখান থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন ক্রীড়া সংগঠকরা। আরও জানাচ্ছেন তাসওয়ান নাফি। বাংলাদেশ ক্রিকেটে কিংবদন্তির তকমা পাওয়া 5 জন ক্রিকেটার, তাদেরকে পঞ্চ পাণ্ডব বলে থাকেন। তাদের মধ্যে এখন মাঠের ক্রিকেটে উপস্থিত রয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল। বাকি 2 জন ক্রিকেটার সাকিব এবং মাশরাফি। রাজনৈতিক নানা বিতর্কের কারণে মাঠের বাইরে রয়েছেন এই 2 জন। তবে তাদেরকে আদর্শ মানেন ভবিষ্যৎ ক্রিকেটাররা, যারা এখন উঠতি বয়সে রয়েছেন, ভবিষ্যতে তাদের মতো হতে চান। এখন প্রশ্ন হলো, তাদেরকে নিয়ে উঠতি বয়সের ক্রিকেটারদের ভাবনাটা কি, সেটাই জানার চেষ্টা করব আজ। সাকিব তামিম ওনারা আসলে একজন কিংবদন্তি প্লেয়ার। ওনারা আমাদেরকে ওদেরকে দেখে আমরা ক্রিকেট খেলা শিখেছি। মাশরাফির জন্য খারাপ লাগে, কারণ আমার মনে হয় একজন খেলোয়াড়কে সেই খেলোয়াড়ই থাকা উচিত, তাকে রাজনীতি বা এইসব জিনিসে ঢোকার কোনো প্রয়োজন নেই। ক্রিকেটাররা কোনো রাজনীতিতে গেলে সে রাজনীতির পরিবেশের সাথে সে খাপ খাওয়াই নিতে পারে না। শুধু ক্রিকেটার না, যে কোনো স্পোর্টসম্যানেরই উচিত কোনো রাজনীতি বা অন্য কোনো সংগঠনে যুক্ত না হওয়াটাই বেটার। ওরা অনেক ভালো খেলতো, বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, কিন্তু এই যে ওরা যে মাঝখানে যে শিক্ষাটা দিয়ে ওরা গেল, এটা খুবই খারাপ লাগছে আমার কাছে। ওরা যদি রাজনীতিতে না থাকতো তাহলে আজকে আমরা ওদের দেশে মাটিতে খেলতে দেখতে পারতাম। ওনাদের আসলে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পরে এইসব রাজনীতির ভিতরে না ঢুকে আমাদের
প্রশিক্ষণ দিলে আরো ভালো হতো। ভক্ত কিংবা সমর্থক সাকিব মাশরাফির এমন অনুসারী পুরো দেশ জুড়ে রয়েছে অসংখ্য। তাদের কথায় স্পষ্ট, ক্রিকেট থেকে দুজনের রাজনীতির মাঠে বিচরণ নেতিবাচক হিসেবেই দেখছেন তারা। এমনকি এই উঠতি বয়সী ক্রিকেটারদের সুরে সুর মেলালেন কোচ কিংবা অভিভাবক দুই পক্ষই। যেহেতু আইডল ছিল ওদের, নতুন প্লেয়ারগুলা ওদেরকে দেখে শিখবে, কিন্তু এখন নেগেটিভ কিছু তো ওদের মাথায় আসবেই। কোনো একটা দলে যখন আপনি চলে যাবেন তখন আর বাকি এই যে 60% লোক আপনাকে পছন্দ করবে না। দুই দশক দেশের ক্রিকেটে অবদান রেখেছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা, যাদের বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালক। যারা এরকম বড় ক্রিকেটার হবে তাদের জন্য কিন্তু সাকিব মাশরাফি একটা লেসন, যে আমি আগামীতে বড় প্লেয়ার যদি আমি হই, আমি রাজনীতিতে জড়াবো না, খেলা শেষ করে তারপরে আমি যদি জড়াই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। দেশসেরা 5 ক্রিকেটারদের মধ্যে দুজনের এমন অবস্থা নিশ্চয়ই নাড়া দেয় ভক্তদের মনে। তবে এ থেকে শিক্ষা নিয়ে অদূর ভবিষ্যতে তারকা ক্রিকেটারদের এ ধরনের সিদ্ধান্ত নিতে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উখিয়ায় জাতিসংঘ মহাসচিবের ঐতিহাসিক সফরে বিশ্ব মঞ্চে নজর কেড়েছে ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু, প্রত্যাবাসনে আশার আলো। কোনো দলীয় সরকার এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান দিতে পারবে না। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। শুধু জরিমানাতেই সীমাবদ্ধ ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম, আইনের ত্রুটিতে ন্যায্য অধিকার বঞ্চিত ভোক্তারা, বলছেন বিশেষজ্ঞরা। ঝালকাঠিতে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা বেশ কিছু সমবায় প্রতিষ্ঠান, নিঃস্ব হাজারো মানুষ, দৃশ্যমান অগ্রগতি নেই তদন্তে। কোটি কোটি টাকা নিয়ে হাওয়াই গেছে, আমরা ফকির, এলাকা ফকির। এখন গরু বাছুর বিক্রি করে গিয়ে অনেকে রাখছে, সেই টাকাগুলো নিয়ে তারা পালাই গেছে। প্রবাসী আয়ে পিছিয়ে উত্তরের জনপদ রংপুর, রিক্রুটিং এজেন্সি না থাকা আর সরকারি দপ্তরগুলো নিষ্ক্রিয়তাকে দুষছেন সংশ্লিষ্টরা। যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের দাবি ডোনাল্ড ট্রাম্পের, শিগগিরই চুক্তিতে পৌঁছাবে ইউক্রেন রাশিয়া, আশা তার। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।